শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিন, শুভ্র সকাল এবং উষ্ণ চা সব মিলিয়ে একদম সোনায় সোহাগা। এমন দিনে আমাদের মাঝে একজন অতিথিও আছেন যার জীবনের গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে জেরিনের কাছে চলে যাচ্ছি। শুভ সকাল জেরিন। মাসুক, শুভ সকাল। খুবই প্রাণবন্ত লাগছে তোমাকে আজকে। তোমাকেও। আমাদের আজকের যে অতিথি আছে সেও কিন্তু ভীষণ প্রাণবন্ত। ছোটবেলা থেকেই ছিলেন চঞ্চল এবং একই সাথে বহুমুখী প্রতিভার অধিকারী। চলো কে আছে দর্শকদেরকে জানাই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নৃত্যশিল্পী মোহাম্মদ নাজমুল হক লেলিন। চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার জীবন সম্পর্কে যদি আমরা বলতে যাই যে ছোটবেলায় চমৎকার রকমের একটা শৈশব কেটেছে আপনার, এবং খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতে কোনো কিছুকে না বলেননি, সবকিছুতেই এগিয়েছিলেন। শৈশবের সময়টা আসলে আপনার মুখ থেকেই শুনতে চাই। আচ্ছা, শৈশবের সময়টা আসলেই খুব ডাউনপিটে একজন ছেলে ছিলাম, খুব চঞ্চল প্রকৃতির। আচ্ছা। খেলাধুলায় খুব বেশি মগ্ন থাকতাম। আচ্ছা। আর খুব খেলাধুলাটা বেশি প্রিয় ছিল। তো কিভাবে যে এখানে চলে আসলাম এই লাইনে সেটা আমি নিজেও মনের অজান্তে হয়তো বা চলে আসছি। আচ্ছা। তবে যেটা হচ্ছে ছোটবেলা জন্ম এবং বেড়ে ওঠা তো ময়মনসিংহে। জি। ময়মনসিংহের কোথায় যদি শুনতে চাই? ময়মনসিংহের কাছে ঝুলিয়ে একটা এরিয়া আছে, সেটা এটা ওই কাছে ঝুলিতে। আচ্ছা আচ্ছা, সেটা ময়মনসিংহ শহরেই হয়তো। ময়মনসিংহ শহরে, হ্যাঁ। পারিবারিক আবহাওয়াটা যদি জানতে চাই, কে কে ছিল সেই সময়? বাবা মা? পারিবারিক, হ্যাঁ, ছোটবেলা থেকে তো বাবা মা আছে। আমরা 4 ভাই, বোন নেই আমাদের। আচ্ছা। আর বাবা পেশায় শিক্ষকতা ছিল, শিক্ষক এখনো আছে, বাবা মা জীবিত। তবে আমার এই লাইনে আসাটা খুব যুদ্ধের শহীদ করতে হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের ধার্মিক একটি পরিবার, সেখান থেকে আমি বের হয়ে আসলাম। যে মানে পরিবারের সবার পছন্দের বিষয় ছিল না, যেহেতু এটা মানে সেই 88-এর কথা বলছি। তখন মানে একটা ছেলে ডান্সে আসবে এটা মেনে নিতে চেতনা সবাই আসলে সত্যিকার অর্থে। তারপরে এর মাঝখান থেকে খেলাধুলায় মগ্ন ছিলাম। তারপরে হঠাৎ করেই যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন স্কুলের জানালা দিয়ে দেখি মাঠের মধ্যে ডান্স প্র্যাকটিস হচ্ছে। আমরা এই বিষয়টাতে নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আপনার শৈশবে আরো খানিকটা থাকতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে শৈশবের তো আপনারা তো 4 ভাই ছিলেন। 4 ভাইয়ের মধ্যে আপনি সবার ছোট ছিলেন। ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাই। ও আচ্ছা, সবার বড় ভাই, তার মানে দায়িত্বটাও অনেক বেশি। তো একদমই জন্ম তো ময়মনসিংহে, তারপর সেখান থেকে স্কুল জীবন আপনার কোথায় ছিল? বাবার স্কুলেই? হ্যাঁ, আমার বাবা ছিল ওই পুলিশটাইন স্কুলেই ছিল, ওখানেই। বাবাই আমার শিক্ষক শুরুতেই, ওখান থেকে। তারপরে ওই স্কুল থেকেই এসএসসি পাস করি সেই 91-এ। আচ্ছা, বাবা যেহেতু শিক্ষক ছিলেন, বাবার কাছ থেকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটিজ, একটু বেশি ছুটি, এই জিনিসগুলো কি কোনো চেষ্টা করা হতো? না, তখনকার এই বিষয়গুলি ছিল না। বাবা মানে বাবা থাকলেও বাবার জায়গাটা, বাবা টিচারের সময়টা সে টিচারই, এবং আমার বাবা কালচারাল মেন্টালিটি ছিল। একমাত্র তার কাছ থেকে সাপোর্টটা পেয়েছি। হ্যাঁ, লেখাপড়ার পাশাপাশি তুমি এটা করতে চাইলে করতে পারো। এটা কিন্তু ভিন্ন বিষয় মাসুক। বাবারা সাধারণত এদিক থেকে অনেক রাগী হয় বা কড়া হয়, কিন্তু আপনার বাবাকে ধন্যবাদ জানাতেই হয়। ছোটবেলায় যখন স্কুলে পড়তেন, বাবার ক্লাস করা হতো? হ্যাঁ, বাবার ক্লাস তো অবশ্যই। বাবা কোন সাবজেক্টের ক্লাস নিতেন? বাবা হচ্ছে জেনারেলি সব সাবজেক্টই করতো। তবে বাবার মানে সে যখন ম্যাথ করাইতো সেটা খুব পরিচ্ছন্নভাবে করাইতো। বাবার একটা গুডউইল ছিল তখন। ম্যাথ তো অনেক মানে খুব কঠিন একটা বিষয়, গণিত। তো বাবা যখন ক্লাসে আসতো, আপনার সহপাঠীরা কিভাবে নিত বিষয়টা? স্টুডেন্টরা তখন মানে বাবা জায়গায় থাকতো না, টিচারের মতোই অ্যাটিটিউড থাকতো, যে সবাই মিলে বন্ধু বান্ধব যারা ছিলাম ছোটরা, ওরা করতো, ওরা যে স্যার খুব ভালো অ্যাপ্রিশিয়েট করতো। তখন খুব গর্ববোধ করতাম যে না, আসলে হয়তো বাবার ভালো কিছু দিক আছে, এই জন্যই আমার ফ্রেন্ডরা। বাবা সম্পর্কে তো বেশ কিছু বিষয় আমরা শুনলাম, এবার যদি একটু মা সম্পর্কে শুনতে চাই। আমার মা হচ্ছে একদম গৃহিণী, মানে 4টা ভাই, আমরা পিঠাপিঠি 4 জন ভাই, এদেরকে টেক কেয়ার করতে করতে মার
মানে সময় চলে যেত। তো আবারও মার তো অবদান আছে অবশ্যই, বেড়ে ওঠার পিছনে মায়ের অবদান তো অবশ্যই। মা আমাদের গৃহ শিক্ষক বলতে হবে। এটা কিন্তু খুব দারুণ, বাবা ছিল স্কুলের শিক্ষক, মা ছিল গৃহ শিক্ষক, খুব দারুণ ভাবে বললেন। আর এমন দারুণ কিছু কথা শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। দর্শক, নৃত্যের সাথে পথ চলা শুরু শৈশবে। নৃত্য পরিবেশন করে শৈশবে পেয়েছেন জাতীয় শিশু পুরস্কার এবং জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার। পরে নৃত্য বিষয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 2002 সালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ময়মনসিংহ গীতিকা, মহুয়া পালা, সোনাই মাধব, নকশি কাঁথার মাঠ, রাখালিয়ার বাঁশি, বাঁশি ফুলের মালা, পথের বাঁকে নতুন পথ, মোহনায়, যদি আর বাঁশি না বাজে, চেতনায় নজরুল, চিত্রাঙ্গদা, চেতনা অনির্বাণ, অমর শেখ মুজিব ছাড়াও অসংখ্য নৃত্য কোরিওগ্রাফি রয়েছে তার। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সরকারি সাংস্কৃতিক সফরে নেপাল, ভারত, জাপান, জার্মানি, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং ইতালি ভ্রমণ করেছেন। সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যে 2010 সালে প্রতিষ্ঠা করেন একাডেমি অফ ফাইন আর্টস। 2023 সালে পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্য উৎসব সম্মাননা লাভ করেন মোহাম্মদ নাজমুল হক লেনিন। আপনার গল্প শুনছিলাম, আমি ছোট্ট করে একটু জানতে চাই যে ক্লাসে যখন বাবা ক্লাস নিতেন বা ম্যাথ ক্লাসগুলো নিতেন, বাবার হাতে কখনো বকুনি খাওয়া হয়েছে বা মার খাওয়া হয়েছে ক্লাসে? হ্যাঁ, অবশ্যই বকুনি। মানে যেটা হচ্ছে, বাবা তো ক্লাসে আসলে খুব সিরিয়াস, সে মানে ক্লাসের বিষয়ে ওখানে কনসিডার ছিল না যে মানে ছেলে ওই জায়গায়। তবে বাবা খুব অমায়িক ছিল। বাবা সব আমাদের মানে ফ্রেন্ডরা খুব পছন্দ করতে বাবাকে, যে স্যার খুব ভালো পড়ান। এবং বাবার একটা গুডউইল ওইটা প্রশাসন মহলেও ছিল যে অমুক স্যার খুব ভালো পড়ায়। আচ্ছা, এটার জন্য বাবা পাশাপাশি নিজে আর্টও করতে পারতো। মানে একজন মানে স্কেচ করে একদম, যদিও সে শিখে নাই, কিন্তু তার একটা নিজের থেকে একটা বিষয় ছিল যে তার বাবার ওই জায়গাটা আমার খুব দুর্বলতার জায়গা ছিল। এবং আমি ছোটবেলা বাবাকে দেখে দেখে সে গ্রাফটিং করে করে ছবি আঁকতো, তো আমিও চেষ্টা করতাম যে দেখি পারি কিনা এরকম। আপনার তো বিভিন্ন ধরনের গুণই আছে, তো সেই গুণগুলোর মধ্যে থেকে যদি সবচেয়ে আলাদা করি পড়াশোনাতে কেমন ছিলেন? পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম বলবো না, তবে মোটামুটি খারাপ ছিলাম না। তো চালিয়ে গিয়েছি, মানে লেখাপড়ার পাশাপাশি। আসলে দুইটাকে ক্যারি করা খুব একটা বিষয় হয়ে যায়। যখন একটা আমি যখন ডান্সে চলে গেলাম, তখন তো মনে হচ্ছে এইটাই আমার মানে একটা স্বপ্ন বলেন বা যেটাই হোক, মানে এটার ভেতরে মনোযোগটা বেশি চলে যেত। তারপরেও পড়ালেখাটাকে ধরতে হয়েছে, বিকজ হচ্ছে যে বাবা টিচার, মানে এই বিষয়ে কনসিডার ছিল না, মানে এই বিষয়ে কনসিডার। এবং আমার এই নাচে আসার পিছনে আমার গুরুর খুব অবদান, মানে প্রয়াত আমার নৃত্যগুরু ইউনুস আহমেদ বাবু স্যার, উনিও আমার শিক্ষকের মতোই ছিল, মানে আমার মানে শিক্ষক প্লাস বাবার মতোই ছিল। একদম ক্যারিংটা ছিল একদম একজন ছেলে আর বাবার মতো। তো যার জন্য আমার বাবা এটাকে সাপোর্ট করতো, যে বাবা মানে আমার স্যার বলতো বাবাকে যে আপনার ছেলে খুব ট্যালেন্ট, আপনি যদি করেন, আপনি ও নাচটা করুক। তো বাবা বলতো যে ঠিক আছে, যদি পড়ালেখাকে ঠিক রেখে সে করতে পারে দেন চালিয়ে যান। আপনি যেহেতু ছিলেন একদমই মফস্বলে, এবং সেখানে আসলে একটা ছেলে নাচ করবে, এই বিষয়টা আসলে সামাজিক জায়গা থেকেই বলেন বা নিজের পারিবারিক জায়গা থেকেই বলেন, একটা কঠিন বিষয় হয়ে যায় ম্যানেজ করা। তো সেই মানে সুন্দর বিষয়টি কিভাবে করেছে? হ্যাঁ, এইটার অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে নাচ করলে মনে একটু মেলিপানা হয়ে যায় বা এরকম একটা টেন্ডেন্সি সবার থাকে, কিন্তু সেটা থেকে বের হয়ে আসছি আমি। আমার কথা হলো যে নাচ মানলে করলেই যে মানে এরকম একটা থাকবে, এটা না। বিষয়টাকে এভাবেও বলা যায় যে নাচ শিল্পটার সাথে আসলে নারী বিষয়টার একটা অন্যরকম সংযোগ রয়েছে। সেই জায়গা থেকে আসলে এই নান্দনিক বিষয়গুলো বা শিল্পের এই বিষয়গুলোকে বিভিন্নভাবে যখন আমরা পর্যালোচনা করেছি বা বিভিন্ন জায়গায় পড়েছি, নারীদের সাথে বিষয়টা বেশি সামঞ্জস্যের জায়গা থেকে দেখা হয়। এবং বাংলাদেশে অনেক নারী নৃত্যশিল্পী নৃত্য চর্চা করছেনও, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে আমি আপনাকে যেটা বলছিলাম যে
অন্য অনেক বিষয় ছিল, খেলাধুলা ছিল বা অন্য আর কবিতা আবৃত্তি করতেন, নাটক করতে পারতেন, কিন্তু নাচকে আসলে নিজের একটা ধ্যান জ্ঞানের জায়গায়, যেটা নিয়ে আপনি বর্তমানে পড়াশোনাও করছেন, তো এই জায়গাটাতে নিয়ে আসার জন্য একটা যুদ্ধ থাকে যে আমি এটা করতে চাই, কিন্তু পরিবার অনেক সময় মানতে চায় না যে এটা না, তুমি এটা করো। এই জায়গাটা কিভাবে আপনি? আচ্ছা, এই জায়গাটা থেকে বলবো যে এই জায়গাটা, হ্যাঁ, পরিবারের তো প্রথম দিকে সাপোর্ট ছিলই না, আমি বলবো। এটা বলতে গেলে আমার নিজের একটা মানে ভালো একা লাগা থেকে, যুদ্ধ বলা যায়। হ্যাঁ, যুদ্ধ ভালো লাগা থেকেই, যেটা বললাম আমি, যে আমি ছোটবেলায় খুব হকি প্লেয়ার ছিলাম, ফুটবল খেলেছি, হ্যান্ডবল খেলেছি, ওগুলিতেই মগ্ন ছিলাম। তো হঠাৎ করেই মানে এটার প্রতি আমার চোখ পড়ে যে এটা তো একটা ফাইন আর্ট, সুন্দর একটা আর্ট, এটা খুব সুন্দর তো বলেছেন। সেটা আমাকে খুব আকর্ষিত করে। তারপর থেকে এটার প্রতি দুর্বলতা, এবং বাসা থেকে তো কখনোই না, বললাম যেটা আগে, বাসা থেকে তো অ্যালাউ করার কোনো বিষয়, ছেলে মানুষ ডান্স করবে এটা কেমন বিষয়। তো আমি চুপি চুপি শুরু করলাম, এবং এটার চুপি চুপি শুরু করতে অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে। দেখা গেল যে একটা প্রোগ্রাম পড়ে গিয়েছে, সন্ধ্যায় পড়তে বসে নাই, বাবা খোঁজ করেছে ছেলে কোথায়, এমন দিনও গিয়েছে যে বাসায় ঢুকতে দেয় না, এমন মানে ঘটনাও ঘটেছে যে প্রোগ্রাম করতে গিয়েছি, ফিরতে দেরি হয়েছে, তো এসে দেখি দরজা বন্ধ। পরে পাশের ঘরে গিয়ে, মানে চাচার ঘরে গিয়ে শুইতে হয়েছে, এমন ঘটনা হয়েছে। মানে বাবা হচ্ছে লেখাপড়াতে ফার্স্ট প্রায়োরিটি দিত, যেহেতু উনি একজন শিক্ষক। তুমি হচ্ছে, সেটাও আসলে যা হয়, ছেলেরা ডান্স করতে গিয়ে বাধাগ্রস্ত হয়, সেটা যারা শুরুতে ছেলেরা করেছে চুপি চাপি একটু শুরুর দিকে সেটাকে ওয়াইড করতে পারে নাই নিজেরা, হ্যাঁ, যা করি একটু। তো যখন চুপি চুপি করে গিয়ে মানে সিঁড়ি বেয়ে বেয়ে আপনার জাতীয় পুরস্কার পেয়ে ফেললাম 91-এ। স্যার, আপনার গল্প শুনছিলাম, আমি একটু পিছনে ফিরতে চাই। বলছিলেন শুরুর দিকে যে যখন ক্লাস 8-এ ছিলেন, জানালা দিয়ে সর্বপ্রথম দেখেন যে কোথাও আপনার মাঠে, স্কুলের মাঠে হয়তো বা নাচের প্র্যাকটিস হচ্ছে, তখন থেকে ভালো লাগাটা শুরু। একটু ফিরে যেতে চাই সেখানে। হ্যাঁ, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো হঠাৎ করেই আমাদের স্কুল মাঠে দেখি যে আমাদের স্যার, উনি নাচের প্রশিক্ষণ দিচ্ছিল। তো ওখান থেকে ভালো লাগা, এবং ওগুলি দেখতে গিয়ে জানালা দিয়ে তাকিয়ে স্যারের কানমলাও খেয়েছি। যেরকম আমাদের ইংরেজি যে পড়াইতে স্যার, খান স্যার, তো একদিনকে এই কানটা টেনে বলতেছিল যে এই তুই কি কমল হাসান হবি নাকি। আমি তখন আবার কমল হাসান কি এটাও বুঝতাম না, যে হি। তো যাই হোক, পরে জানলাম যে না, কমল হাসান একজন মানে বড় নৃত্য শিল্পী ছিল, এবং পরে উনি হিরো ছিল, সেটা ইন্ডিয়ার, ভারতের। তো সেখান থেকে স্যারকে পরে একদিন বললাম যে স্যার আমি শিখতে চাই। তো স্যার আমাকে দেখে বললো যে হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, তুমি আসতে পারো। তো আমি এভাবে চলতে থাকলো। তারপরে স্যারের সাথে কথা হলো, পরে বাসায় তো এটা বলার সাহসই পাই নাই যে নাচ করব। তো ওখান থেকে কথা শেষ করে একদিন শিল্পকলায় গেলাম, যে আমাদের ময়মনসিংহ জেলা শিল্পকলাতে, যে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় কিনা। স্যারের সাথে তো স্কুলের বিষয়, স্কুলে বেসিক যেটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে শেখা যায় কিনা। তো সেখানে শিল্পকলাতে গিয়ে আমি এডমিট হলাম। একাই গেলেন? একাই, নিজ দায়িত্বে, এবং সেটা আমার কাছ থেকে চুপি চুপি করে। আমি বলছি, আম্মু আমার কিছু টাকা দাও, আমার একটু দরকার আছে। আচ্ছা। তা এমনও হয়েছে যে প্রাইভেট পড়তে গিয়েছি প্রাইভেট স্যারের কাছে, সেই প্রাইভেটের টাকা দেখা গেল যে এক মাসের টাকা আরেক মাসে দিয়েছি, স্যার কিরকম ঘটনা ঘটেছে যে ওই টাকা দিয়ে গিয়ে আপনার অ্যাডমিটেড হয়েছি। হ্যাঁ, তো সেখানেও ফার্স্ট যখন আমি যার কাছে আমার হাতে করি, সে হচ্ছে আমার শ্রদ্ধেয় নৃত্যগুরু মঞ্জুল ইসলাম খান শাহজাদ। তারপরে আসি আমার যেই স্যারের সাথে আমার মানে যেই স্যার আমাকে এই পথের দিশারি করেছে, আমার শ্রদ্ধেয় স্যার ওস্তাদ ইউনুস আহমেদ রাব্বি স্যার। তো উনি হচ্ছে ওই উচ্চাঙ্গ নৃত্যের প্রশিক্ষক ছিল শিল্পকলা একাডেমিতে, আর মঞ্জুর ইসলাম খান স্যার ছিল সাধারণ নৃত্যের শিক্ষক। ওনার কাছে 2 বছর পরে তারপরে গেলাম স্যারের কাছে ওই ওখান থেকে। তারপরে স্যার পাশাপাশি স্কুলেও করতাম আমরা। আমাদের স্কুলের দেখা গেল শেরুল ইসলামের ডিসপ্লে হচ্ছে, ওখানে পারফর্ম করতেছি। তারপরে পাশাপাশি স্যারের সাথে প্রোগ্রাম করা শুরু করলাম। আচ্ছা, স্কুল জীবনে একটা বিষয় সবসময় লক্ষ্য করা যায়, বাবা মার দিক থেকে অবজেকশন, যে ছেলে মেয়ে যদি কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়, সেক্ষেত্রে পড়াশোনাটা একটু হ্যাম্পার হয়। হ্যাঁ, এরকম প্রতিকূলতা, হ্যাঁ, এইরকম
আমারও হয়েছে জীবনে যে এটা বাধাগ্রস্ত হয়েছে, বললাম না যে দেখা গেল যে প্রোগ্রাম করতে গিয়ে পড়াশোনার একটু বাধাগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে কাবারও করেছে, আবার রাত্রে জেগে পড়েছি। আচ্ছা দেখা গেল যে রাত্রে 10টা-11টা পর্যন্ত প্রোগ্রামে আছিস, তখন রাত্রে জেগে পড়তে হয়েছে, বিকজ হচ্ছে যে নাহলে বাবা মা হয়তো রাগ করবে। তো আসলে এই সুন্দর বিষয়টাই আমরা আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছিলাম যে আসলে কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকলে যে পড়াশোনা খারাপ হবে হয়ে যাবে এমন কোনো বিষয় আসলে না, এটা আসলে মানুষের যেটা আসলে অনেকে মনে এটা করে এটা ভুল ধারণা অনেকের, যে অনেকে ভাবে যে এই লাইনে যারা করে এরা তো পড়ালেখা করে না, কিন্তু না, আমি বলবো না। আমি ভালো রেজাল্ট করেছিলাম এসএসসি তে তখন। তো এটার সাথে আমি আপনার একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনার কথার প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি যখন এসএসসি রেজাল্ট হলো, আমি আমার প্রধান শিক্ষকের কাছে রেজাল্ট আনতে গেছি। তো বলে যে তুমি তো সারা বছর নাচ গানই করেছিস, তো তোর তো রেজাল্ট কি হবে? আমি স্যার আপনি দেখেন, আমি তো আগে জেনে গেছি। তো স্যারদের ধারণা ছিল যে যারা কালচার টাচার করে মানে একটু পড়ালেখা থেকে উদাসীনী। তবে স্যার না, আমি দেখেন আমার রেজাল্ট কেমন হয়েছিল। পরে তো সে দেখে যে রেজাল্ট তো ইনশাল্লাহ মানে অনেক ভালো, অনেক ভালো রেজাল্ট, এবং সেটাতে লেটার সহ পাস করেছি। তো স্যার হা করে তাকে রয়েছে, স্যার যে পারে সবকিছুই পারে স্যার, লেখাপড়ার পাশাপাশি মানে এটা আমি বলবো যে যে পারে এবং যারা কালচারাল সাইডে ট্যালেন্ট হয় তারা অবশ্যই লেখাপড়া ভালো হইতে অবশ্যই, কারণ একটা সৃজনশীল মানুষই পারে কালচারাল দিক থেকে অ্যাক্টিভিস্ট হতে। অবশ্যই। একটু জানতে চাই যে স্কুল জীবনে আপনি যখন বললেন ক্লাস 8 থেকে শুরু করলেন, তার পরবর্তীতে বাবা মা বা ফ্যামিলি সবাই কবে জানলো? হ্যাঁ, ক্লাস 8 থেকে তখন আমি যে জানলো হচ্ছে আমি যখন জাতীয় পুরস্কার পেয়ে গেলাম 91-এ। তার আগ পর্যন্ত কেউ জানতো না? এর আগে না, ওরকম ভাবে জানতো না কেউ। মানে হোয়াইটটা হচ্ছে জাতীয় পুরস্কার পাওয়ার পরে বাবাও জেনেছে, যে ছেলে একটু শিখতেছে এরকম জানে, কিন্তু আমি আসলে বিষয়টা ওইভাবে শেয়ার করি নাই ফ্যামিলিতে যে আমি একটা কিছু করতে যাচ্ছি। তো যদি বাধাগ্রস্ত হয়ে এই জন্য আর বলা হয়নি। বুঝতে পেরেছি। তো যাই হোক, পরবর্তী সময় যখন মেডেল নিলাম, গোল্ড মেডেল, সার্টিফিকেট জাতীয় পর্যায়ে নিয়ে বাবারা দেখলাম, তখন বাবা মা সবাই অ্যাপ্রিশিয়েট করা শুরু করলো যে এই যে আমার ছেলে জাতীয় পুরস্কার। এর আগে কিন্তু এরকম অ্যাপ্রিশিয়েট ছিল না। এটা আসলে কোন ক্লাসে থাকতে পেয়েছেন জাতীয় পুরস্কার? এটা হচ্ছে আমি যখন 9 থেকে 10-এ উঠি, মানে আমার এসএসসি পরীক্ষার ইয়ার, তখন লাস্ট সময় একদম জাতীয় শিশুর। আচ্ছা, তখন হচ্ছে অনেক সবাই ছেলেরা খুব কম নাচে আসলে তখন, সব মেয়েদের মাঝখান থেকে এসে মানে পুরস্কারটা পেয়ে এলো, এবং তো সবাই আমাকে ভিডিও করতেছিল যে একটা এতগুলি মেয়ের মাঝখানে একটা ছেলে। তখন তো আরো কালো লিখে ছিলাম, শুকনা ছিলাম, তো ছেলে কোত্থেকে আসছে। হ্যাঁ, তো যাই হোক, পরে তো সবাই অ্যাপ্রিশিয়েট করা শুরু করলো যে বাহ ভালো, এতগুলি মেয়ের মধ্যে একটা ছেলে জাতীয় পুরস্কার নাচে। বললাম তখন ছেলে হিসেবে আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, সবগুলি মেয়ে ছিল। সে 80-র দশকের কথা বলছি, 90-এর দশকের কথা বলছি আমরা। নিঃসন্দেহে দারুণ। পরবর্তীতে তো ক্লাস 10 শেষ হলো, আপনার কলেজ জীবন কোথায় ছিল? আমি ওই স্কুল লাইফ শেষ করে আমাদের আনন্দমোহন কলেজ, যেটা বলে নামকরা কলেজ, এখন সেটা ভার্সিটি লেভেলে, ওখানে অ্যাডমিটেড হই ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েটের সময়টা আসলে খুবই অল্প সময়, এবং পড়াশোনার জন্য বলেন যে কারণেই বলেন সময়টা খুব কম পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার এই নাচের চর্চা এবং পড়াশোনা দুইটা কেমন ছিল ওই সময়টায়? তখন তো আরো তুমুল ভাবে মানে নাচের পাশাপাশি মানে নাচে আরো বেশি এডিক্টেড হয়ে যায়, যে আমাকে আরো ভালো কিছু করতে হবে, যেহেতু বাবা মা অ্যাপ্রিশিয়েট করেছে, মানে এটা প্লাস পয়েন্ট ছিল আমার জন্য। তখন ইন্টারমিডিয়েট 92 এর কথা বলতেছি, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার স্কুলে সার্কুলার আসলো। তো আসার পরে তা আমিও অ্যাপ্লাই করলাম যে আমি করব। যাই হোক, পরে জেলা লেভেল, বিভাগীয় লেভেল পার হয়ে এবং জাতীয়ভাবে আসার পরে দুইটা সাবজেক্টে, দুইটা বিষয়ে, একটাতে ফার্স্ট, একটা সেকেন্ডে গেলাম। একটা ক্লাসিক্যাল ছিল, লোকনৃত্য ছিল। আচ্ছা, তো এটাও কলেজের জন্য বিশাল। তখন আনন্দ কলেজে জাতীয় পুরস্কার মেবি 91-এর আগে মনে হয় পেয়েছি, কিনা অন্য সাবজেক্টে পেয়েছি, নাচে মানে জাতীয় পুরস্কার এটা মনে ছিল না আমার জানা মতে। তো আমি যখন পুরস্কার নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম রুমে, স্যার তো খুব অ্যাপ্রিশিয়েট যে বাহ, এবং আমাদের কলেজের ভিপি ছিল তখন, যে উনি বললো যে এই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো আমাদের কলেজে। আমাদের সঙ্গে আরেকটা আমার ফ্রেন্ডও পেয়েছিল, হাতের কাজে পেয়েছিল, মিঠু,
ও গোল্ড মেডেল পেয়েছিল। বাহ বাহ। তো আমাদের খুব মিষ্টি আপ্যায়ন করা হলো, তো আমরাও তো খুব হ্যাপি। আবার তখন কলেজেও জানলো যে আমরা জাতীয় পুরস্কার পেয়েছি, 2টা সাবজেক্টে, ও একটা সাবজেক্টে। এটা খুব ভালো লাগার বিষয় ছিল। সত্যি তাই, আসলে এই ধরনের প্রাপ্তিগুলো যাদের জীবনে থাকে তারাই আসলে এর যে মূল আনন্দটা বুঝতে পারে। পরবর্তীতে কলেজ জীবনের পরে আপনার ভার্সিটি জীবন সম্পর্কে একটু শুনতে হ্যাঁ, চাই। কলেজ আমি আনন্দ কলেজ থেকে ওখান থেকেই অনার্স মাস্টার্স করা, আবার জেনারেল হিস্ট্রিতে মাস্টার্স করা। পড়ালেখার তখন পড়ালেখার পাশাপাশি নাচটা একদম পুরোপুরি চর্চা চলছে। একসঙ্গে চর্চা, দুইটা মানে চলতেছিল। তো তখন ময়মনসিংহ শিল্পকলাতেই শিখছিলেন? হ্যাঁ, ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে। তখন পর্যন্ত ঢাকায় তখন প্রশিক্ষণ হ্যাঁ, নেওয়া হয়। ঢাকায় আসি। আমি একটু ব্যাকে চলে যেতে চাই, সেটা হচ্ছে 91-এ যখন এসএসসি শেষ করলাম, তার 92-এ আমার গুরু, আমাদের শ্রদ্ধেয় নৃত্যগুরু শিবলি মোহাম্মদ স্যারের কাছে নিয়ে আসে আমার স্যারই, আচ্ছা যে তুমি এখন ঢাকায় যাবা। আচ্ছা। স্যার খুব, বললাম না যে ছেলের মতো আদর করতো। স্যার শিবলি স্যারের কাছে এসে নিয়ে বললো যে তোমাকে আমার একটা স্টুডেন্ট দিলাম, তুমি ওকে দেখবা। তো আমার স্যারকে খুব ইয়া করতো, মানে শ্রদ্ধা করতো শিবলি স্যার। বললো যে বাবলু ভাই ঠিক আছে, অসুবিধা নাই, আপনার ছাত্র আমারও ছাত্র, অসুবিধা নেই, আমি স্পেশালি টেক কেয়ার করবো। আচ্ছা। তো ওই সেই ময়মনসিংহ থেকে এসে তখন 25 টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে আসতাম। আচ্ছা। এই ফাঁকে ফাঁকে চলে আসতাম একদিন করে সপ্তাহে, সেই স্যারের তাজমহল, মোহাম্মদপুরের তাজমহল রোডে বাসায়। মানে ঢাকা থেকে প্রতি সপ্তাহে একদিন করে, হ্যাঁ, নাচের প্রশিক্ষণ নেওয়ার জন্য। ক্লাসিক্যাল প্যাশন বা ভালোবাসার জায়গাটা আসলে অন্য লেভেলে এটা ছিল, এবং কন্টিনিউ আসা হতো প্রতি সপ্তাহে একদিন করে, এবং স্যারের যথেষ্ট মানে সুন্দরভাবে আমাদেরকে ট্রেন আপ করতো। আচ্ছা। তখন আমাদের সঙ্গে ওরা জুনিয়র ছিল, তারিন ছিল, ঐশিতা, এরা ছিল। আমাদের ফ্রেন্ড সার্কেলটা ছিল যে লিখন, অনিক, এখন তারা নৃত্য পরিচালক, এরা একসাথে করতাম প্র্যাকটিস আমরা এরকম। আচ্ছা আচ্ছা। উচ্চাঙ্গ নাচের কথা যদি বলি, সেক্ষেত্রে সাধনাটা বা মানসিক যে সেটআপটা নিতে হয় সেটা কিন্তু আরো বেশি কঠিন। সাধারণ একটা নাচ করলে সেটা সাধারণভাবে আসলে রেওয়াজের বিষয় একটা, হয়ে যায়, অবশ্যই। এবং মানে উচ্চাঙ্গ যে প্রতিনিয়ত কোনো বিষয়ই আসলে খুবই রেওয়াজ চর্চার করতে হবে, বিষয়। অবশ্যই। সেটা তো নাচ হোক। সেক্ষেত্রে আপনার চর্চাটা কি রকম ছিল? শুধু স্যারের বাসায় গিয়ে তালিম নিয়ে আসতেন? না, নাকি পরবর্তীতে আমি আরো কিছু মানে ছিল? তখন বললাম না, তখন হচ্ছে এডিক্টেড ছিলাম নাচের উপরে। সেটা হচ্ছে যে স্যারের কাছ থেকে তালিম নিয়ে গিয়ে বাসায় দেখা যেত দরজা বন্ধ করে একা, একদম মানে একটা রুমই ছিল আমার। আমরা একটু মরল গোষ্ঠীতে, আবার আমাদের একটু ইয়ে আছে, মোটামুটি একটু ঐতিহ্য আছে, এবং মোটামুটি ওই এরিয়াতে প্রতাপশালী ইয়ে ছিল। তো আমাদের ওইগুলিতে সবাইকে হয়তো দেখিয়ে কিছু করা যেত না, একটু শাইও ফিল করতাম যে আয়সা ই করুক। তো দরজা বন্ধ করে প্র্যাকটিস করতাম, যে দেখা যেত ঘুঙুর বেঁধে এক রুমে অনেকক্ষণ প্র্যাকটিস করতাম, ঘেমে যেতাম। কিন্তু খাবারের গন্ধ যেরকম চারপাশটা ছড়িয়ে যায়, ঘুঙুরের নিক্কণও কিন্তু সেই রকমই, মানে বেঁধে রাখার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আসলে আশপাশ থেকে সহযোগিতাগুলো কেমন ছিল? আশপাশ থেকে আসলে আমি যে এরিয়াটাতে মানুষ হয়েছি, বড় হয়েছি, সেটা হচ্ছে ওই এরিয়াতে কালচারাল অ্যাক্টিভিটিসের লোকজন আসলে নাই। আমার দাদা একটা ছিল, গল্প শুনেছি বাবার কাছে, যে দাদা ছোট তার ইয়াং বয়সে করতো, এইটা খায়রনের জারি, রূপবানের পালা, এগুলি সে এনে করাইতো, মানে এলাকাবাসীকে দেখাইতো। তো আমি মনে হয় যে আসলে ওখান থেকেই হয়তো বা কিছুটা টাচ আমার গায়ে এসে লেগেছে, যে হয়তো বা দাদা ওই সময়টা তারা হ্যাঁ কালচারাল মেন্টালিটি ছিল, বাবাও ছিল। তো সবাই ওইটা আসলে ওইভাবে অ্যাপ্রিশিয়েট করতো না যে নাচ করা। আমিও বুঝতাম যে হয়তোবা এটা ওদেরকে ব্রাইট করলে ওরা কি মনে করবে, হয়তোবা আমাকে কোনো ব্যাড কমেন্ট করে কিনা, যার জন্য আমি লুকিয়ে প্র্যাকটিসটা করতাম। সত্যিকার অর্থে এটা মানে বাসায় যখন প্র্যাকটিস করতাম সেটা কাউকে দেখতে দিতাম না, দরজা বন্ধ করে একদম। স্যার, গল্পটা শুনছিলাম সেই ছোটবেলা থেকে আপনার কলেজ জীবনে যাত্রা, পরবর্তীতে ঢাকায় যে আপনার প্রথম প্রশিক্ষণ নৃত্যে, সেটা সেই গল্পেও ফিরে এসেছি। আমরা একটু সেখানে আবারও ফিরতে চাই যে শ্রদ্ধেয় আমাদের সকলের অত্যন্ত পরিচিত প্রশিক্ষক শিবলি মোহাম্মদ স্যারের কাছে শেখা শুরু করলেন। পরবর্তীতে ঢাকার জীবনটা আসলে কেমন ছিল?
হ্যাঁ, স্যারের কাছে যখন ক্লাসিক্যাল কত্থক নিতে শুরু করলাম, তো স্যারের খুব প্র্যাকটিস করতে করতে স্যারেরও একটা কাছে চলে আসলাম এবং স্যারের সাথে, শিবলি স্যারের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি, বিভিন্ন নৃত্যনাট্যে অংশগ্রহণ করি। করতে করতে প্রায় 3-4 বছর প্র্যাকটিস করার পরে তারপর আরও একজন স্যার আছে, ওনার কাছেও আমি এই কত্থক নাচ স্যারের পাশাপাশি আমার আরেকজন উস্তাদ আছে সাজু আহমেদ স্যার, উনিও মানে কত্থকের পাশ করে আসার পরে আসলে সে সময়ে কত্থক নৃত্যের কথা যদি চিন্তা করা হয়, সাজু আহমেদ, মনমোন আহমেদ এবং শিবলি মোহাম্মদ এই তিনজনই সম্ভবত প্রথম বহির্বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে এসেছিলেন এবং আপনি তাদের কাছে শিখছেন, এটি খুবই ভালো বিষয়। ওনাদের কাছে আমি এবং মুনমুন আপার কাছেও কিছুদিন শিখেছি। আচ্ছা, এটা মানে কারণ এটার প্রতি আমার একটু কত্থক নাচটার প্রতি আমার একটু নেশাটা অন্যরকম ছিল, যেটা এত একটা ফাইন বিষয় আমার কাছে লাগতো যে খুবই নাইস একটা বিষয়, যে একটা অঙ্কের মতো হিসাব করা। ক্লাসিক্যাল বিষয় তো একটা অঙ্ক, আসলে হিসেবের মধ্যে একদম থাকতে হয়। তো এটার প্রতি দুর্বলতা বেশি, যে জন্যই মানে এটাকে আমি খুব সময় মানে বেশি সময় দিয়েছি এর পিছনে। কত্থক নৃত্যে তো 3 ঘরানা, আপনি কোন ঘরানা চর্চা করতেন? এমনি তো ঘরানা আমাদের বাংলাদেশে তো মানে এমনি তো ঘরানা হচ্ছে লক্ষ্ণৌ, বেনারস, জয়পুর। তো আমাদের এখানে লক্ষ্ণৌ মানে ঘরানাটা বেশি ইয়া করে, যারা শিখে এসেছে। আপনি নাচের পাশাপাশি আপনার যদি প্রফেশনাল লাইফে যাই, সেটাও তো আসলে নাচ কেন্দ্রিকই হয়েছে একটা সময়। হ্যাঁ, এটা ঠিক যে পড়ালেখা শেষ করেও মানে নাচটাকে মানে ছাড়তে পারিনি, এবং হয়তোবা ভালো একটা চাকরি তো করতে পারতাম। হ্যাঁ, সেই চাকরিটাও করি নাই, এটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি এবং এইটাকে নিয়ে মানে আসলে পথ চলা যায় না, যেটাকে এত বেশি ভালোবাসি যে এটা ছাড়া আর অন্যদিকে মানে চাকরি করতে গিয়েছিলাম, কিন্তু চাকরি আর করা হয়নি। দেখা গেল যে চাকরি থেকে এসে ওই প্রোগ্রামে যেতে হয়, সেক্ষেত্রে তো চাকরি থাকার কথাই না। তো যাই হোক, এরকম পরিস্থিতির শিকার হয়েছি। আর যেটা বলছিলাম যে এছাড়াও মানে তখন ময়মনসিং থেকে ঢাকায় এসে স্যারদের সান্নিধ্যে ক্লাস করার ফাঁকা ফাঁকে ইয়েও হতো, বিভিন্ন প্রোগ্রামে জয়েন করতাম। যেরকম আমার আরেকজন নৃত্যগুরু আছে দীপা খন্দকার, কবির ইসলাম রতন ভাই, ওনাদের সাথেও কাজ করেছি, ওনাদের কোরিওগ্রাফিতে করেছি এবং ওদের কাছ থেকে খুব শিখেছি। সেটা হচ্ছে লোকনৃত্যের বিষয় আছে, ওনারা খুব ভালো করে, দীপা দি, কবির ইসলাম রতন ভাই, ওনাদের অবদান আছে। মানে ওনাদের কাছে মানে কোরিওগ্রাফি কি জিনিস সেটা মানে শিখেছি, তাদের কাছ থেকে শিখেছি। এবং ওই সময়টা কি ময়মনসিংহ থেকে ঢাকা এসে যে? হ্যাঁ, ওই সময়টা ঢাকা ময়মনসিংহ মিলিয়ে আসা ঢাকাতে সম্পূর্ণভাবে চলে আসা কবে থেকে? ঢাকাতে সম্পূর্ণভাবে আসলাম সেটা হচ্ছে 2000 মেবি 5-এ আসলাম, তখন কন্টিনিউ থাকতাম ঢাকায়। সেটা হচ্ছে তাও 10 ইয়ার্স ছিলাম কন্টিনিউ। পরে আবার ময়মনসিংহ ব্যাক করতে, পারিবারিক কারণে ব্যাক করতে হয়েছে। আপনি কি এই যে 2005 সালের পর থেকে নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন? ইয়েস, প্রশিক্ষক হিসেবে মানে তখন অলরেডি 2002-এ তো শিল্পকলাতেই টিচার হিসেবে নিয়োগ পেলাম। 2005-এ নৃত্য শিল্পকলাতে বাহ, দারুণ। যেই ছেলেটা লুকিয়ে বাসা থেকে গিয়েছিল ময়মনসিংহ শিল্পকলায়, সেই ছেলেটা একসময় সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ পেল। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমি তো পুলিশ স্কুলের স্টুডেন্ট ছিলাম, ওই স্কুলের শিক্ষক হয়েছি এই কালচারাল বিষয়ে। আপনার বাবা ছিলেন সেই স্কুলের শিক্ষক, আপনি নিজে পড়েছেন, আজকে আপনি নিজেও সেই স্কুলের শিক্ষক। দারুণ অর্জন। এখানে আসলে একটা প্রশ্ন মাথায় চলে এলো, সে সময় যেহেতু আসলে নৃত্যশিল্প বা এই যে কোনো ধরনের শিল্প একটু অবহেলিত ছিল চর্চা করার বিষয়ে, আপনি জানালা দিয়ে দেখে প্রথম আপনার উৎসাহটা জন্মেছিল। এখন আপনি যখন চর্চা করান প্রশিক্ষক হিসেবে, তখন কি কেউ জানালা দিয়ে দেখে বা মানে এখনকার পার্টিসিপেশনটা কেমন? তারা কি আরো বোল্ডলি আসছে যে আমি শিখতে চাই? এখন এই দৃশ্য দেখা যায় না। তরুণদের মধ্যে কেমন সাড়া পান? এখন সাড়া আছে এবং এখন যেটা হচ্ছে যে এখন শিক্ষিত ছেলেমেয়েরা মানে এবং এটা নিয়ে পড়াশোনা করছে। এখন আমি বলবো যে আপডেট হয়েছে এবং অনেক ফ্যামিলি
যারা অ্যাপ্রিসিয়েটও করে যে না এটা তো খারাপ জিনিস না। আমাদের আসলে হয়তো আমরা আসলে বাংলাদেশে যারা আছি শিল্পীরা তারা হয়তো বা ওইভাবে মানে এটাকে এখনো এই জনগণ এটাকে ওইভাবে অ্যাপ্রিসিয়েট করে না। হয়তো আমাদের পাশের দেশই আছে যেখানে আমাদের দেশে তো ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়, আর ওই দেশে কিন্তু ভালো শিল্পী বানাতে চায়। যেরকম আমরা শুনেছি যে কোনো ইন্ডিয়া তো গিয়েছে আমি, ওখানে কোনো ভালো পাত্র খুঁজতে গেলে একজন ভালো শিল্পী বেছে নেয় আগে, ফার্স্ট প্রায়োরিটি দেয়, ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে না। এরকম গল্প কিন্তু আমরা শুনেছি যে, তো আমাদের যেটা যদি গভর্নমেন্ট আর একটু টেক কেয়ার করতে আমাদেরকে, মানে শিল্পীদেরকে ওইভাবে, মানে আমার মনে হচ্ছে এটাতে আরো বেশি ছেলেমেয়েরা আগ্রহ প্রকাশ করতো। হ্যাঁ, এখন ছেলেমেয়েরা কিন্তু যথেষ্ট, এখন ওই যে শান্তাবাড়ি ইউনিভার্সিটিতে বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, রবীন্দ্র সৃজন ইউনিভার্সিটি আছে, এখন কিন্তু সবাই এটা নিয়ে মাস্টার্স করতে যাচ্ছে, যেটা হয়তো বা অনেকে আগে আমাদের চিন্তাও করতো না। এই জায়গাতে আরেকটা প্রশ্ন করতে চাই যে প্রায়োগিক জ্ঞান আপনি যেরকম দিনে দিনে শিখে এসে তারপর এখন আপনি পড়াশোনা করছেন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে প্রায়োগিক প্র্যাকটিক্যাল জ্ঞানের বাইরে যারা এখন পড়াশোনা করছে, দুইটা শেখার জায়গাটা আসলে কেমন? মানে আসলে প্র্যাকটিক্যাল জ্ঞানটাই বেশি জরুরি নাকি প্র্যাকটিক্যালের সাথে সাথে দুইটারই জরুরি? প্র্যাকটিক্যালটা তো আছেই এবং সেটা তত্ত্বীয় বিষয়টাও জানা অবশ্যই দরকার আছে। এটা না জানলে তো আমি এটা নিয়ে কিছু বলতেই পারবো না। প্র্যাকটিক্যাল বিষয়টার পাশাপাশি অবশ্যই শিখতে হবে যে সেটা যদি একজন শিক্ষিত শিল্পী হতে চায় তাকে অবশ্যই তত্ত্বীয় বিষয়গুলি জানতে হবে, যেটা আমি হয়তো অনেক আগে করা উচিত ছিল। রিয়েলাইজ করতে করতে এখন এসে মনে হয়েছে যে আমার মনে হয় যে এটা নিয়েও আমার উচ্চতর শিক্ষা গ্রহণ করা উচিত। যেই কারণে এই বয়সে এসে সেই আপনার কি বলে, আমি মাস্টার্স করেছিলাম 7-এ, এত গ্যাপ দিয়ে এসে আবার সেই আরেকটা বিষয় এটাকে করার উদ্দেশ্যটা এটা যে এটাকে আমাকে জানতে হবে। এবং এখন ছেলেমেয়েরা আসলেই চাচ্ছে যে শিখবো, যেহেতু ভালোভাবে শিখে, হাতে কলমে শিক্ষা নিই এবং সেটার ভেতরটাকেও জানা দরকার, যেটা হয়তো আমাদের শুরুর দিকে ছিল না। এটার প্রতি ওইভাবে আকর্ষিত ছিল না, যে এখন যেহেতু ভার্সিটি লেভেলে এসেছে এবং এটাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য এখন গার্ডিয়ানরা বুঝে যে এটা শিখলে লস নাই। তাহলে আমরা আমাদের দেশে আসলে বলতে পারি বিষয়টা যে নৃত্যশিল্পটা আপনাদের সময় চর্চার মাধ্যমে এগিয়েছে যে সময়টায়, সেই সময় যেমনটা ছিল এখনকার সময়টা আরো বেশ খানিকটা এগিয়ে এসেছে। এটা কিন্তু নিঃসন্দেহে দারুণ একটা খবর বা আশার একটা বিষয়। মানে তখনকার গ্রহণযোগ্যতাটা এখনকার যোগ্যতাটা ভিন্নতা আছে, সেটা এখন বাবা মাই বলে যে না খারাপ না, তো এটা ভালো। এবং পরিসরটাও মনে হয় আমার বৃদ্ধি পেয়েছে, কারণ ওই সময়টায় ক্লাসিক্যাল লোকনৃত্য এই বিষয়গুলোর বাইরে খুব বেশি প্যাটার্নের ডান্স দেখা যেত না, যেটা বর্তমান সময় অনেক বেশি প্যাটার্নের ডান্স সবাই চর্চা করছে এবং দেশ থেকে দেশের বাইরে থেকে, যেটি আসলে খুবই এখন আমাদের এখানে ক্রিয়েটিভ ডান্স হচ্ছে, ক্রিয়েটিভ হচ্ছে এবং ভালো করছে। তো দুঃখজনক বিষয় কিছু পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে যে এখনকার ট্যালেন্ট তৈরি হচ্ছে কিন্তু ট্যালেন্টগুলির যথাযথ মূল্যায়ন পাচ্ছে না, সেই কারণে অনেকে দেশ ছেড়ে চলেও যাচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের চ্যানেলের যারা ডান্সের সেরাই ছিল, রাসেল চলে গিয়েছে বাংলাদেশ ছেড়ে, ইভান চলে গিয়েছে বাংলাদেশ ছেড়ে, তুষার চলে গেছে বাংলাদেশ ছেড়ে, কিন্তু ভালো মানে পারফর্মার এবং ক্রিয়েটিভ, এরকম নাম না জানা হয়তো আরো অনেক নামই আছে যারা এই পরিসরটায় থাকতে পারেনি। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু একদম ডিরেক্ট এই জায়গার সাথে ইনভলভ এবং আপনি দেখছেন যে তারা চলে যাচ্ছে, নিশ্চয়ই কারণগুলোও জানেন যে যাচ্ছে, কেন যাচ্ছে একটু শুনতে চাই। কারণগুলো এটাই যে আসলে ওরা যদি দেখা যেত যে সঠিক মূল্যায়নটা পেত, যে এই দেশে থেকে আমরা এটার শিল্প সংস্কৃতির মূল্যায়নটা হচ্ছে, যখন একটা শিল্পী প্রোগ্রাম করতে গেলে দেখা যায় আমাদের দেশে যে একটা বিষয়টা আছে যে আমরা যখন শিল্পীদের বিষয় যায় তখন মনে হয় যে টাকা পয়সা কমে যায়, আর যখন প্যান্ডেল করে তখন মনে টাকা পয়সা অনেক, ওই জায়গাটায় কিন্তু টাকা পয়সা আসে না। তো যখন শিল্পীদের পেমেন্ট করতে যায় তখন দেখা যায় যে একটু মনে হয় যে ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়। তো এই জায়গাগুলি এখনো রয়ে গেছে, আমরা কিন্তু শিল্পীরা ওই জায়গা থেকেই পিছিয়ে আছি। তাহলে কি আমরা বলবো যে প্রফেশনালিজম এখনো তৈরি হয়নি? সেটাই বলতে চাচ্ছিলাম যে প্রফেশনালিজমটা মানে যদি আমি বলবো যে 50% হয় না মনে হয়, যদি হয়তো সেক্ষেত্রে এটাকে ছেড়ে চলে যেত না, বা এটাকে নিচ্ছে না এখনো প্রফেশনালি, অনেকে নিতে চাচ্ছে না, বিকজ হচ্ছে
যে এটার জানি না যে যদি গভর্নমেন্ট আমাদের পাশে থাকে তাহলে আমার মনে হয় যে বাবা মারাও আরো বেশি আরো আগ্রহী আগ্রহ হবে। শহীদ বাচ্চাদেরকে বলবে যে তোমরা এটা করো। হ্যাঁ, এটার একটা যদি দেখা যায় এটা করার পর এটা একজন শিল্পী দাঁড়ানোর পর যদি সে দেখে না তার ফিডব্যাকটা ভালো, সেক্ষেত্রে কিন্তু গার্ডিয়ানরাও অ্যাপ্রিসিয়েট করবে যে না তুমি এটা করো। নিশ্চয়। এখনো পর্যন্ত কিন্তু চোখে পড়ার মতো ফিডব্যাক পাচ্ছি না, আমরাও পাচ্ছি না, গার্ডিয়ানরাও পাচ্ছে না। অনেক কিছুই গল্প করছিলাম, অনেক কিছুই জানছি আপনার কাছ থেকে। যে বিষয়টা জানতে চাই আপনার একদম নিজস্ব উদ্যোগ একাডেমি অফ ফাইন আর্টস, এটার বিষয়ে। একটা পর্যায়ে এসে রিয়েলাইজ করলাম যে আসলে আমার মনে হয় যে আমার একটা প্রতিষ্ঠান দাঁড় করানো উচিত, যেহেতু ময়মনসিংহ অঞ্চল হচ্ছে সমৃদ্ধ, কালচারাল সমৃদ্ধ একটি জেলা। আপনারা হয়তো জেনে থাকবেন মহুয়া মুলার সৃষ্টি বিখ্যাত ওখান থেকে ময়মনসিংহ হয়েছিল। গীতিকার হ্যাঁ, শহর। ময়মনসিংহ গীতিকার সেখানকার। তো ময়মনসিংহ কেন্দ্র করে একটি প্রতিষ্ঠান আমার স্বপ্ন ছিল যে এটা করব, সেটা নাম দিয়েছি একাডেমি অফ ফাইন আর্টস ময়মনসিংহ। আচ্ছা, এটা কার্যক্রম কি কি? এটাতে আমরা আমাদের নাচ আছে, গান আছে, চিত্রাঙ্কন আছে, আবৃত্তি আছে, গিটার আছে, এগুলিও রিলেটেড সাবজেক্ট। কিন্তু মূলত আমি যেটা বলবো যেটা আসলে নাচ প্রধান একটি প্রতিষ্ঠান, পাশাপাশি তো এগুলি রয়েছে। এইটাকে নিয়েই মানে আমার একটা স্বপ্ন আছে, হয়তো এইটাকে একটা সময় দেখা যাবে, মানে আমার ফিউচার প্ল্যান আছে যে এটা একটা হয়তো মিউজিক কলেজ এক সময় করব। আচ্ছা, আমার এই প্ল্যানিং এ এগোচ্ছি। সেটা হচ্ছে যে আসলে মফস্বল এরিয়াতে দেখা যায় মিউজিক কলেজ নেই। এখন যেহেতু মিউজিকে মাস্টার্স হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে, তো আমার চিন্তাধারাটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলটা যেন ওখান থেকে তৈরি হয়ে আসে। দেখা গেলো যে নাচে, গানে বা গিটারে বা যেই প্রত্যেক সাবজেক্টে একটা মাস্টার্স আছেই, তো ইন্টারমিডিয়েট লেভেলটা ওখান থেকে তারা পাশ করে দেন অনার্সে আসলো, ভার্সিটি লেভেলে আসলো। এরকম একটা আমার প্ল্যানিং আছে যে এখানে একটা ময়মনসিংহ মিউজিক কলেজ তৈরি করার একটা স্বপ্ন রয়ে গেছে। ময়মনসিংহ অঞ্চলের কথা চিন্তা করলেই আসলে জেরিন মনে হয় যে ময়মনসিংহের কানায় কানায় মানে শিল্প সংস্কৃতির যে বাতাসটা সেটা খুবই আনাচে কানাচে বলা যায়, এবং সেখান থেকে কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতি অনেক বেশি সমৃদ্ধ হয়েছে, এখনো হচ্ছে। এবং আমাদের যারা অতিথি আছেন, আমাদের আজকের অতিথির হাত ধরে হয়তো আরো খানিকটা এগিয়ে যাবে। আপনি তবলা বাজানো শিখেছেন নিজে নিজে, এটা কিন্তু বিশাল বড় একটা গুণ। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আমি যখন সেটার একটু বলি, আমি যখন শিবলি স্যারের বাসায় ক্লাস করতাম, তো তখন ময়মনসিংহ থেকে তো আগেই চলে যেতাম, মানে একটু আর্লি চলে যেতাম ক্লাসের আগে, তখন রুমটা খালি থাকতো। তো তখন আমাদের তবলায় সঙ্গত করতো আমাদের উনিও শ্রদ্ধেয় গুরু মেহের ভাই। ওনার তবলা বাজানো দেখলে আমার খুব করতাম, মানে খুব সুন্দর লাগতো যে এত ভালো তবলা কি করে বাজায়, এরকম রোলিং মারতো ঘুর ঘুর ঘুর। তো আমি কি করতাম, তবলা পেয়ে স্যার উপরে থেকে নিচে নামার আগে ওই তবলা দিয়ে টুকাইতাম একা একা। দিদি তো কেমনি এরকম রোলিং করে ডান্সে আমরা যেরকম ত্রিতালের দুন বাজাতে এরকম করে, তো আমি এরকম করে টুকাইতাম। তো একটা সময় এসে যখন আমার ক্লাসেই আমি ময়মনসিংহ এসে ক্লাস দেখি তো একটু ট্রাই করি, তো মনে হচ্ছে যে সেন্সটা তো আছে। তো টুকাইতে টুকাইতে দেখলাম এক সময় দেখি যে কিছুটা হচ্ছে মনে হয়। তারপরে কিছুগুলি তাল একটা একজন শিক্ষকের মানে একটু সময় যে ভাই একটু আমাকে দেখান তো, একটু দেখান তো। তো একটু দেখে নিলাম, সেটাও 1-2 দিন, বেশি না। আচ্ছা, তো থিমটা বুঝে দেন নিজে অ্যাপ্লাই করা শুরু করলাম। দেন আমার কত্থক নাচের বোলের মধ্যে যে মেহের ভাই এইভাবে বাজায়, এভাবে বাজায়, আচ্ছা দেখি তো আমি ট্রাই করি, একটু রোলিং করি। তো এইভাবে করতে করতে এখন মাশাআল্লাহ মনে হয় গানের সাথে বাজাইতে পারি, যদিও শিখি নাই, যে কোনো গানের সাথে মানে টুকটাক একটু বাজাইতে পারবো। জেরিন, একটা বিষয় খেয়াল করেছো যে কোনো শিল্পকে যদি তুমি ভেতর থেকে অনুধাবন করতে চাও, সেক্ষেত্রে অবজারভেশনটা খুবই জরুরি। আমাদের আজকের অতিথি কিন্তু ভীষণ সুন্দরভাবে ছোটবেলা থেকে অবজার্ভ করতে পছন্দ করেন, জানালা দিয়ে নাচ দেখে তার নাচের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তবলা কিভাবে বাজাচ্ছে এটা দেখেও কিন্তু তার তবলা বাজানো শেখার প্রতি আগ্রহটা জন্মেছে, এবং সেই বিষয়গুলো আমার মনে হয় মাসুক হৃদয়ে ধারণ করতেন, এবং তাই আজকে এতদূর পর্যন্ত। সেটাই আমার পছন্দের আসলে জিনিসগুলো ছিল, যেরকম আমি আবৃত্তি শুনতে পছন্দ করতাম, গান তো খুবই পছন্দ, অবসর পেলেই গান শুনতাম। এমন রেকর্ড আছে, আমি এত অ্যালবাম কিনেছি যে অনেক, প্রায় 400-500 অ্যালবাম। তখন গানের প্রতি
এটা বেশি ছিল আমার, যে গানটা যদিও শিখা হয় না, এটা এটার প্রতি দুর্বলতা ছিল। যদিও আমরা অন্যভাবে বলি যে এটা কিন্তু আপনার সাবজেক্ট রিলেটেড রিলেটেড, অবশ্যই সঙ্গীত, যেহেতু সঙ্গীতের মধ্যে তো নৃত্য কলা রিলেটেড, এবং আবৃত্তিটা যখন যেমন শিবুল মুস্তফা ভাইয়ের আবৃত্তি শুনে খুব করতাম, নিজে যে ট্রাই করতাম, বাসায় বসে দেখা গেলো ঘরের মধ্যে চিৎকার পেরে আবৃত্তি করার চেষ্টা করতেছি বা ওনার মতো এরকম, এটার প্রতি একটু দুর্বলতা ছিল আমার। আমি একটু ছোট্ট করে জানতে চাই যে বাসায় তো প্রায় বলছিলেন অনেক চর্চা করতেন, এবং আপনার কিন্তু বাকি যারা রয়েছে সবাই ভাই, আপনার আরো 3 ভাই রয়েছে, ভাইদের আসলে কেমন সাহায্য পেতেন বা কেমন সাপোর্ট পেতেন? ভাইরা আসলে এটাকে কোনো সময় ইগনোর করে নাই। ভাইরা যদিও কালচারাল লাইনে আসেও নাই, ওরা খেলাধুলাই ছিল ছোটবেলা থেকে, ওরা ওইটাকে, আর আমাকে কোনো সময় ডিস্টার্ব করে নাই যে এটা করে এরকম বা এরকম কোনো কিছু দেখি নাই। আর যেহেতু বড় ভাই ছিলাম, বড় ভাইকে বলার কিছুই, তারা বলার সাহস পেত না, তো ওরা অ্যাপ্রিসিয়েট করতো যে না ভাই তো ভালোই করতেছে, খারাপ কিছু না। আর নাচ করতেছে, সত্যি দেখা যায় যে না কোনো তার নাচ শেখার পরে কোনো এফেক্ট পড়ে নাই, এরকম, যার জন্য ওরা এটাকে ইয়া করতো না। আরেকটা জিনিস একটু জানতে চাইবো মাসুক, আমরা যখন আপনাদের সময়ে যখন আপনারা নাচ করতেন, তখন বাংলাদেশ টেলিভিশনে সেই নাচগুলো দেখানোর একটা ট্রেন্ড ছিল বলা যায়, যে আপনি কি সরাসরি টেলিভিশনে কখনো নাচ করেছেন? হ্যাঁ, আমি তো সরাসরি যখন ইন্টারভিউ দিতে হতো তখনই আমি এনলিস্টেড হয়েছি, যখন সরাসরি স্ক্রিনে দিয়ে, সেটাও 2005-এর কথাই বলতেছি। তখন তো তালিকাভুক্ত হলাম, এবং ময়মনসিংহ থেকে এসেও নাচ কিন্তু করতাম আমরা বাংলাদেশ টেলিভিশনে করা হয়েছে। এবং যখন আপনার নাচগুলো মানে বিটিভিতে, তখন তো অন্যান্য চ্যানেল থেকে বিটিভির জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি ছিল। তখন বিটিভি ছিল বেসিক্যালি, তো এত চ্যানেল ছিল না যখন। হ্যাঁ, তো বিটিভিতে যখন আপনার নাচগুলো হতো, পরিবারের সদস্যরা কি দেখতো কখনো বা দেখেছে? তখন তো মানে দেখে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতো, যে আমার মানে বাবা মা সবাই দেখতো তখন, যে লেন ডান্স করবে এরকম, তখন অ্যাপ্রিশিয়েট করতো যে নিজের ছেলেকে টিভি পর্দায় দেখা। এবং আমার ভাইরাও দেখতো এটা, এবং এলাকাবাসীকে বলতো যে ভাইয়ার আজকে পারফরমেন্স আছে, দেখো তোমরা। সেই বাবা এই কাজটা করতো বাবা আমার, একদম মানে আমি টেলিভিশনে কোনো প্রোগ্রাম থাকা মানে একদম সে ঢোল পিটাই দিত যে এই আমার ছেলের আজকে পারফরমেন্স আছে, দেখো। যে মানুষটা একটা সময় পছন্দ করতো না, ওইভাবে সাপোর্ট করতো না, সে কিন্তু একটা সময় এসে হয়তো আপনি আপনার কৃতিত্ব দিয়ে তাকে বোঝাতে পেরেছেন। আপনার কাছে এখন জানতে চাই যে বাবার পরিবার ছেড়ে যখন এখন নিজের পরিবার হয়েছে, সেক্ষেত্রে নিজের পরিবার থেকে কেমন সাপোর্ট পান বা পাচ্ছেন? হ্যাঁ, সে অবশ্যই সাপোর্ট, নিজের পরিবার থেকে অবশ্যই সাপোর্ট অলরেডি এসেছে আমার সঙ্গে, অথবা মেসেজ যে অবশ্যই সাপোর্ট তো 100%। আচ্ছা, এবং আমার মেয়েও ডান্স করে ভালো, দারুণ। তো ছেলে গান করছে, মেয়ে, বাবা মেয়ে, আমরা কিন্তু এটা একটা সবাই জানে যে আমরা বাবা মেয়ে একসাথে পারফরমেন্স, আমার মানে হাইটও আমার সমান, বোঝায় যেন যে বাবা মেয়ে পারফরমেন্স করতেছে এরকম। আমরা ময়মনসিংহ জেলাতে প্রশাসন লেভেলের সবাই খুব প্রশংসা করে যে এটা খুব রেয়ার মনে হয়। মেয়েও খুব ভালো মাশাআল্লাহ পারফরমেন্স করে। আমার তো মনে হয় যে বাবা যে সুযোগ সুবিধাগুলো না পেয়ে আজকে এই জায়গাতে আছে, মেয়ে সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই বাবার কাছ থেকে পাচ্ছে, এবং সে আসলে যে জায়গাটায় বাবা ওকে দেখতে চায় সেই জায়গাটায় চলে যাবে নিঃসন্দেহে। সেই শুভকামনাই আমরা আসলে আজকে রাখতে চাই। সেটাই। এবং আসলে একটা বিষয় যে বাংলাদেশে কিন্তু আপনি আবদ্ধ থাকেননি এই নাচের জন্য। আমি যখন আপনার সম্পর্কে তথ্য দিচ্ছিলাম, অনেকগুলো দেশ কিন্তু ভ্রমণ করেছেন, আপনার যে প্যাশন সেটার পারপাসে সেই বিষয়টা। আচ্ছা, আমার ছোটবেলায় এটাও একটা স্বপ্ন ছিল যে আমার গুরুর কাছে শুনেছি যে সে বিমানে চড়ে নাচ করতে গেছে, এইটাও আমার একটা স্বপ্ন ছিল যে ইনশাল্লাহ একদিন হয়তো বা আমারও যাওয়া হবে, আমার গুরু যেহেতু গিয়েছে, এবং মাশাআল্লাহ এটা আল্লাহ পূরণ করেছে, এবং অনেকগুলো দেশই ঘুরেছি। আপনার আমার স্ক্রিপ্টে হয়তো আপনারা দেখেছেন যে মহুয়ার পালা, যেটা এইটা নিয়ে খুব ফেমাস আসলে। আমার এইটা নিয়ে আমি জাপান গিয়েছি, ইটালি গিয়েছি। আমাদের ময়মনসিংহের যে মহুয়ার পালা, এটা খুবই সুন্দর একটি পালা, মানে এটা খুব অ্যাপ্রিসিয়েট করে আমাদের আঞ্চলিকভাবে, এটার গ্রহণযোগ্যতাটা সুন্দর, মানে বিভিন্ন দেশে, এবং এটা মুগ্ধ হয়ে দেখে মানুষ। এবং যে দেশে গিয়েছি খুব প্রশংসা, মানে থ্যাঙ্কস লেটার পেয়েছি সেই অ্যাম্বাসেডার মহোদয়ের কাছ থেকে।
আচ্ছা। এবং এটা নিয়ে যাওয়া, এবং এছাড়াও মানে ঢাকা থেকেও গিয়েছি নাচের টিমের সাথে। এগুলি মানে এটা খুবই, যখন নিজের দেশের পারফরমেন্স গিয়ে অন্য দেশের মাটিতে করি তখন খুব গর্ববোধ হয় যে আসলে আমাদের অন্যরকম হয়। বাংলাদেশের কৃষ্টি কালচারটা কিন্তু ভালো, সবাই অ্যাপ্রিসিয়েট করে বিদেশের, মানে এটাকে যে আমাদের দেশের সাপের নাচ, মানে জেলে নাচ, এগুলি খুব অ্যাপ্রিসিয়েট করে তারা। এবং আমাদের মহুয়ার কাহিনীতে তো বেদের কাহিনী আছে, মানে সাপের রিলেটেড একটা গল্প, তো এগুলিকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, অ্যাপ্রিসিয়েট করেছে অলরেডি। এবং সত্যিই তাই, আসলে বাংলাদেশের সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে, নাচ বলেন, গান বলেন বা অন্য যে কোনো বিষয়ই দেশের বাইরে গেলে ভীষণ প্রশংসিত হয়। কারণ এখানে আমার মনে হয় যে এই যে আপনি যেভাবে চর্চা করে এসেছেন, একদম আপনার অন্তরের সাথে মিশে গেছে বিষয়গুলো। যে সেক্টরে যে কাজ করছে তারই হয়তোবা তাই যে অন্তর থেকে কাজগুলো করার জন্য অনেক বেশি প্রাণবন্ত হয়। আমরা যদিও চলে এসেছি আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে, কিন্তু আপনার থেকে এখন যেটা শুনবো সেটা হচ্ছে আপনার জীবনের পরবর্তী উদ্দেশ্য কি বা পরবর্তী লক্ষ্য কি, কি কি করতে চান, কি কি করা এখনো বাকি আছে? হ্যাঁ, লক্ষ্য তো অবশ্যই একটা থাকে মানুষের জীবনে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে নাচকে ভালোবেসে অন্য কোনো অধ্যায়ে যুক্ত করি নেই লাইফে। তো সেটা হচ্ছে যে নাচকে নিয়ে, মানে যেহেতু যুক্ত করি নেই, নাচকে নিয়ে থাকতে চাই, এবং নাচের পাশাপাশি মানে সংস্কৃতিটাকে নিয়ে থাকতে চাই। এবং যার জন্যই আমার খুব চিন্তা যে আমি একটা ইনশাল্লাহ একটা সময় এসে মিউজিক কলেজ মানে করবো। এটাই হলো আমার স্বপ্ন, যে এই বয়সে এসেও যেহেতু একটা বিষয়ে নিজে যেহেতু মানে শিখছেন, শিখছি এবং সেটাও যেন দিতে পারি কিছুটা, এই জন্য আমার এই স্বপ্নটা রয়ে গিয়েছে এবং এটার মধ্যেই থাকতে চাই। এইটার ভালোবাসা, এটাকে ভালোবেসে থাকতে চাই। মানে এটাই হচ্ছে আমার ফিউচার। এবং অতি সম্প্রতি খুব সম্ভবত আপনার স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে যাচ্ছে, আগাম শুভকামনা, সে বিষয়ে একটু জেনে আমরা আগাতে চাই। আচ্ছা, এটা খুব মানে এখন এসে পড়ালেখা করতে এসে আসলে খুব ভালোই লাগছে, যে জানার আসলে শেষ নেই। কোথায় পড়ছেন? খুবই ভালো লাগছে, শান্তাপাড়া ইউনিভার্সিটিতে। কোন বিষয়ে? নৃত্য বিষয়ে, আচ্ছা, ডান্সের উপরে। তো জানার আসলে শেষ নাই, যে অনেক কিছু জানতে পারলাম যেটা আমরা জানি নাই। তো এটা অনেক প্লাস পয়েন্ট আমাদের জন্য, এবং এইটা তা আমাদের যারা স্যার রয়েছেন তাদের কাছ থেকে শিখে আমরাও হয়তোবা প্রাথমিক লেভেলটা হয়তোবা আমাদের মফস্বল শহরে দিতে পারবো। দেন আইসা আবার এই স্যারদের কাছে তারা হয়তো উচ্চতর ডিগ্রি নিতে পারবে নিঃসন্দেহে। এবং আপনি পুরস্কারও পেয়েছেন, আমরা জানি যে কত্থক নাচের উপরে একটা সম্মাননা লাভ করেছেন, সেটা সম্পর্কে একটু ছোট্ট করে শুনতে চাই। হ্যাঁ, এটা রবীন্দ্র সৃজন বিশ্ববিদ্যালয়, তারা হচ্ছে, এবং কত্থক নৃত্য সম্প্রদায়, যেটা আমার গুরু রিলেটেড আছে সাজু আহমেদ স্যার, ওনাদের যৌথ প্রযোজনায় একটা উৎসব সারা বাংলাদেশে করেছে, সেটি বিভাগীয় শহরগুলিতে। সেখানে বিভাগীয় শহরে আমাকে মনোনীত করা হয় যে ও এটা পেতে পারে, মানে ওটা পাওয়ার যোগ্যতা রাখে। দেন এটা তো অনেক মানে গর্বের বিষয় যে এটা কত সালের ঘটনা? সেটাও এই তো গত বছর 2023 হ্যাঁ। অনেক মানে আমার তো 30 বছর এই লাইনে প্রায়। তো 30 বছর আমি মনে হয়েছিল যে কিছুটা মনে হয় করতে পেরেছি, এই জন্য হয়তো বা এইরকম একটা জায়গায় আমার গুরুই আমাকে দাঁড় করেছে। যখন আমার গুরু আমাকে গুরু দক্ষিণা তো অন্য জিনিস, যখন আমার হাতে সে তুলে দেয় আমি আবেগে আপ্লুত হয়ে কান্না করে দিয়েছিলাম। আমি সেটা ধরে রাখতে যে আমার গুরু আমাকে মানে এটাকে গুরু দক্ষিণা যেটা বলে, এটা আমার গুরুই আমার হাতে দিয়েছে, এবং এটা খুব ইমোশনাল বিষয় ছিল যে সত্যিই তাই, কিছুটা করতে পেরেছিলাম বিধায় আজকে এইটুকু পেয়েছি। এটা অনেক বড় একটা অর্জন নিঃসন্দেহে। এবং এটার পিছনে আপনার যে ত্যাগ, তিতিক্ষা এবং সাধনা ছিল, সেটা সত্যি উদাহরণ হয়ে থাকার মতো। অনেক শুভকামনা আপনার জন্য। যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান, বলতে পারেন। রাঙা সকালের দর্শকদেরকে বলতে চাই এটাই, রাঙা সকালটা খুবই একটি সুন্দর মানে একটি অনুষ্ঠান আমি বলবো। মাছরাঙা টেলিভিশনের এটা একটা সুন্দর আয়োজন, এবং এরকম ভাবে শিল্পীদের, বিভিন্ন গুণী ব্যক্তিদের এখানে আসলে এনে তাদের গল্প শোনা, মানে গানে আড্ডায় গল্প তুলে ধরা হয়। এটা আমি বলবো যে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়।
আর এটা খুব ভালো একটি অনুষ্ঠান আমি বলবো। আমি যদিও এটা দেখি যে এটা খুব ভালো লাগে যে না আসলে এরকম একটি প্রোগ্রাম যে একজন শিল্পীকে এনে, একজন বিশেষ ব্যক্তিকে এনে তার এটা দেখে হয়তোবা প্রজন্ম আরো তারা এটার প্রতি আগ্রহ জন্মাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে পেয়ে, ভালো থাকবেন। মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ সবাইকে।